সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তাকে দেখলেই থমকে দাঁড়াতে হয়, মায়াবী চোখের জন্য, লাস্যময়ী হাসির জন্য, অপার সৌন্দর্যের জন্য, আমি জানি না। তবে তিনি আমাদের সবার আপন। ছেলেবেলায় মাত্র 5 বছর বয়সে মঞ্চে তিনি নাচ দেখিয়েছেন, দর্শকদের অভিভূত করেছেন। পরবর্তী পর্যায়ে তারকা খ্যাতি পেয়েছেন নাচের ক্ষেত্রে। পরবর্তী পর্যায়ে তাকে আমরা পেয়েছি চলচ্চিত্রে। রাতারাতি এখানেও তিনি পেয়েছেন তারকা খ্যাতি। গানও গাইতে দেখেছি তাকে। অনেক গুণে গুণান্বিতা তিনি অঞ্জনা, আমাদের আজকের অতিথি। নৃত্যশিল্পী, চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা অঞ্জনাকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1976 সাল মুক্তি পেল দস্যু বনহুর নামে একটি ছবি। পরিচালক সারথী। পেলাম একটি নতুন মুখ, চলচ্চিত্রের জন্য নতুন, কিন্তু তিনি আমাদের তারকা খ্যাতি পাওয়া সেই নৃত্যশিল্পী অঞ্জনা, আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা সবাই ভালো আছি এবং আমরা খুবই খুশি আপনাকে আমরা অতিথি হিসেবে আজকে পেয়েছি। আমিও অনেক খুশি আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, কারণ আমি প্রায় দেখি অনুষ্ঠানটা, তখন আমি ভাবি আমাকে তো কেন ডাকা হয় না। তো যাক, আমি আজকে অনেক খুশি হয়েছি আমাকে ডেকেছেন। আমরা জানতে চাইবো সেই ছেলেবেলার কথা, নৃত্যের প্রতি আপনার আগ্রহ, পারিবারিকভাবে সেই সমর্থন, এই বিষয়গুলো। যখন আমার শ্রবণ শক্তি হয়েছিল তখন থেকে নাকি যখন রেডিওতে গান বাজতো, কোনো মানে তাল হতো, আমি নাকি বেশ খুশি হতাম, শুয়ে শুয়ে নাকি হাত পা নাড়তাম। তারপরে যখন আমি হাঁটতে শিখেছি তখন নাকি আমি কোনো মিউজিক হলেই আমি নাকি তালে তালে হাত পা বেশ নাড়তাম আর কি। তখন আমার মা বাবা ডিসিশন নিলেন, যেটা মা বলেছেন বাবা বলেছেন, যে আমাকে নাচ শেখাবেন। সেই প্রথম মায়ের কাছে হাতে খড়ি। আমার মা যেমন ভালো গাইতে পারতেন রবীন্দ্রসঙ্গীত, তেমনি একটু একটু নাচতেও পারতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোর ব্যাপারে যদি বলতেন নাচের ক্ষেত্রে। আমার মামারা মানে দিদিমণি দাদুরা সবাই কলকাতায় থাকতেন, তো তখন আমাকে মা প্রায়শই নিয়ে যেতেন। তখন নিয়ে গিয়ে আমাকে ওখানে নাচটা শিখিয়েছেন ওস্তাদ ঘরে রেখে। আমি ওইভাবে নাচ শিখেছি, আমি কোনো স্কুলে নাচ শিখিনি। আমরা যতটুকু জানি একটা সময় ছিল নাচের জগৎ মানে অঞ্জনা। সেই দিনগুলোর কথা, সেই সময়ের কিছু নাচের কথা যদি আমাদের বলতেন। যখন আমি 4 বছর পার করে 5-এ পড়লাম তখন আমি প্রথম স্টেজে উঠলাম। তো প্রথম যখন স্টেজে উঠেছি আমার মনে নেই অতটা, বাবা বলতেন, মা বললেন যে আমি তবলচি ছিলেন, উনি ত্রিতালে একটা তাল বাজাচ্ছিলেন, আর মা আমাকে বাবা গিয়ে স্টেজে মাঝখানে দিয়ে দিল। তারপরে সেখান থেকে নাকি আমি নাচ শুরু করলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই ধার দিন দানা তিন তিনটা এরকম করে যাচ্ছি, ঘুরছি, নিজের মনের মতো করে নাচ করছি, আর দর্শকরা নাকি তালিতে তালিতে ভরিয়ে দিচ্ছে। ওই প্রোগ্রাম থেকেই নাকি প্রত্যেকটা ইংলিশ পেপারে আমার ফার্স্ট ফ্রন্ট পেজে আমার ছবি এসেছিল, এবং তারপরে প্রতি সপ্তাহে আমার শো থাকতো। মানে একটা শো তো আমাকে ছাড়া হতো না তখন। ইউনিভার্সিটির যতগুলো হল ছিল তখন তাদের বার্ষিক যে অনুষ্ঠানগুলো হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে ডাকা হতো। এরকম করে 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 আমার হাঁটি পা করে আমার নাচের জগৎ শুরু হয়ে গেল। সারা বাংলাদেশে আমাকে সবাই চিনল অঞ্জনা সাহা হিসাবে, এবং আমার বাবাও পরিচিত হতেন
অঞ্জনার বাবা, আমার মা পরিচিত হতেন অঞ্জনার মা। খুব ভালো লাগতো এটা আমি তো তখন বুঝতাম না, কিন্তু তারা খুব খুশি হতো। আপনি তো আমাদের বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে অসংখ্যবার বিদেশে গেছেন, কোন একটি স্মরণীয় স্মৃতি যদি বলেন। স্বাধীনতার অনেক পরে দেখলাম যে সবাই সবকিছু করছে, কিন্তু আমাকে কেউ বিদেশের জন্য ডাকছে না। বাই একটা অনুষ্ঠান হলো, যেটা গভর্নমেন্ট অনুষ্ঠান, শিল্পীদের সাথে মিলিত হওয়ার জন্য আর কি। মরহুম জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন, আর উনি আমার নাচের খুব ভক্ত ছিলেন। উনি যখন আর্মিতে ছিলেন, উনি আমাকে দেখে বললেন, এদিকে এসো তো। ওখানে ওনাকে বলেই দিলাম, আমাকে না কেউ বিদেশে নেয় না। এই কথা শোনার পরে উনি সাথে সাথে বললেন, তখন আমাদের নেক্সট কয়েকদিনের পর একটা ট্যুর ছিল চায়নাতে, ইংল্যান্ডে সব মেলা ছিল। তারপর আমরা সেই মেলাতে গেলাম। এরপর আমি অনেকগুলো ট্যুর করেছি। আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা, আমাদের পারভেজ ভাই, উনি ইউনিভার্সিটিতে যখন ভিপি ছিলেন, ভিপি থাকাকালীন অবস্থায় উনি নাকি আমার বেশ কয়েকটা নাচ দেখেছেন। উনি নাকি তখনই চিন্তা করে রেখেছিলেন, ওনার কথা অনুযায়ী চিন্তা করে রেখেছিলেন যে এই মেয়েটাকে চলচ্চিত্রে আনা যায় কিনা। তা আমার বাবা মা তো কেউ রাজি না আমি চলচ্চিত্রে আসবো। আমার বাবা মা সবসময় চেয়েছেন আমি নাচটা নিয়ে যেন থাকি। কিন্তু আমার একটা খুব শখ ছিল, কারণ আমি যখন নাচ শিখতে যেতাম কলকাতায়, তখন কিন্তু মা বাবা আমাকে কলকাতার নাচের যে ছবিগুলো ছিল ওগুলো কিন্তু দেখাতেন। তো দেখতে দেখতেই তখন আমার একটু মনে হলো যে এরকম নাচ যদি আমিও করতে পারতাম। তো যখন আমার কাছে অফারটা আসলো, আমি কারোর কথা শুনিনি, আমি বললাম যে না, আমি এবার আসবোই পর্দায়। প্রথম দিনের শুটিং এর কথা মনে আছে? এফডিসির 1 নম্বর ফ্লোরে আমার উপরে প্রথম ক্যামেরাম্যান ছিলেন আমাদের শ্রদ্ধেয় আব্দুল লতিফ বাচ্চু ভাই। আমি শুনেছি উনি নাকি খুব মেজাজি আর কি। আমার তো ভয় হাঁটু কাঁপছে। যখন ঢুকলাম স্টুডিওতে, একদম উনি হাসি দিয়ে বলে, কি এদিকে এসো, এদিকে এসো, আরে তোমার নাম তো অনেক শুনেছি, তুমি আমাদের বাংলাদেশের উচ্চাঙ্গ নৃত্যশিল্পী, একজন কথকের, এসো 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 এসো। মানে আমি না ওনার দিকে তাকিয়ে একদম ভাবছি ভয়ের কিচ্ছু কারণ নেই। তা আমি বললাম যে আমি তো কোনোদিন শুটিং করিনি, শুটিং কেমন করে হয় তাও দেখিনি, খালি টেলিভিশনের পর্দার সামনে ক্যামেরার সামনে এসছি। বলে ওরকমই মনে করো, তুমি আমার ক্যামেরাটাকে মনে করো টেলিভিশনেরই ক্যামেরা। তারপরে বসলাম, বলে কি তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি হাতটা একটু এরকম করে রাখো, গালে করে রেখে তুমি এইভাবে তাকাও। আমি তাকিয়ে রইলাম। তারপরে উনি সুন্দর করে লাইট করলেন, ক্লোজ আপটা ধরার পর এইভাবে আমার ফার্স্ট শটটা এক টেকে ওকে হয়ে গেল। একটা কথা বলবো? কি? যদি জানতে পারো আমার যে পরিচয় জেনেছো সব মিথ্যে, মানে আমি যদি দস্যু বনুর হই? আবার ঠাট্টা? ঠিক আছে, তুমি দস্যু বন্ধুর হলো তো। দস্যু বন্ধুরকে তুমি ভালোবাসবে? তুমি যেই হও না কেন, তোমার যে পরিচয় থাক না কেন, তুমি আমার কাছে মনে। 1976 সাল বাবুল চৌধুরী তৈরি করলেন চমৎকার একটি ছবির নাম সেতু। এখানে পেলাম অঞ্জনাকে, সঙ্গে থাকলেন রাজ্জাক এবং শাবানা রাজ্জাকের সাথে ছবি, এবং আপনি সেই ছবিতে অভিনয় করছেন একজন গুণী পরিচালক বাবুল চৌধুরীর পরিচালনায়। হ্যাঁ, ওইটাও একটা আমার সাংঘাতিক অভিজ্ঞতা। আমি যে একটা নতুন শিল্পী এই হিসাবে কিন্তু কেউ আমাকে দেখেনি। আমাকে সবসময় সবাই একটা সহযোগিতার ভাব, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, একদম আগে থেকেই মানে একদম তৈরি করা। রাজ্জাক ভাইয়ের মতন সুপারস্টার, শাবানা ম্যাডামের মতন সুপারস্টার, বুলবুল ভাইয়ের মতন সুপারস্টারদের সাথে আমি কাজ করব, এটা আমার সাংঘাতিক বড় ব্যাপার। পরিচালক বাবুল চৌধুরী আমাদের মাঝে নেই, বাবুল চৌধুরী সম্পর্কে যদি কিছু বলেন। তখনকার অভিজ্ঞতার এতই কম যে আমি তো নতুন, একটি ছবি ওনার সাথে করেছি, কিন্তু ওনার যে এই যে আমাকে বুঝিয়ে দেওয়াটা, আমাকে বলতেন যে অঞ্জনা আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলবো না, আমি খালি তোমাকে ডায়লগগুলো বলে দিব, তুমি তোমার মতন করবে। আমার একটা বদভ্যাস ছিল, যেহেতু নাচের মেয়ে, সবসময় কথায় কথায় হাত পা দিয়ে মানে হাতটা খুব নড়তো আমার। তখন আমাকে বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা ডায়লগে হাত নাড়াবে না, হাতটা একটু কম। তারপর আস্তে আস্তে অভ্যাস করলাম। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, ওনাকে অনেক স্মরণ করি। 1976 সাল তাহের চৌধুরী তৈরি করলেন মাটির মায়া। চমৎকার একটি চরিত্রে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। এই ছবি তো আমি বলবো আমার জীবনের আরেকটা মাইলস্টোন ছবি, এই জন্য যে এই ছবির আসল যে মানুষ তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মরহুম খান আতাউর রহমান। ওনার প্রোডাকশনের ছবি, কিন্তু উনি পরিচালনায় করেননি, এজন্য বলছেন আমি এটার পিছনে থাকবো। আমার অভিনয়ের সাইডটা উনি দেখতেন এবং এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিতেন, এবং একটাকে ওকে। তবে এক জায়গায় এসে ফেসে গেছিলাম।
উনি গ্লিসারিন দিবেন না চোখে, আমার ছটছট করে কাঁদতে হবে। তো অনেক ডায়লগ টায়লগ বলে এসছি, আর চোখ থেকে মানে পানি এসছে কিন্তু পড়ছে না। একবার, দুবার, তিনবার, চারবার উনি হঠাৎ করে এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। আমি ব্যাগে বসে না টপ 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 করে চোখ থেকে পানি পড়ছে। টেক মানে ক্যামেরা কিন্তু চলছে, আমি বুঝতে পারিনি। ঠাস করে দেওয়ার পর টপ 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 চোখ থেকে পড়ছে। ক্যামেরা একদম ক্লোজে ধরে আমার চোখ থেকে ধরে, আর উনি এই শটের পর একদম বুকে জড়িয়ে ধরেছে যে রাগ করিস না রে, রাগ করিস না। আমি সব রাগ করবো, আমার হচ্ছিলই না তো। বাস এইটা আমার অনেক বড় অভিজ্ঞতা, অনেক কিছু শিখেছি আতা ভাইয়ের কাছ থেকে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে খান আতার রহমান, তাহের চৌধুরী কেউই আজ আমাদের মাঝে নেই। আমার সৌভাগ্য যে আমি অল্প ছবি করেছি, কিন্তু আমি ওনাদের মতন লেজেন্ডের কে আমি একটু হলেও পেয়েছি। 1978 সাল মুক্তি পেল অশিক্ষিত। বলা যায় এই ছবিটি অঞ্জনার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করে। সারা বাংলায় আলোড়ন তোলে ছবিটি। অঞ্জনার সঙ্গে আমরা পেলাম নায়ক রাজ্জাককে, মাস্টার সুমনকে, এবং অসাধারণ এক গল্প পেলাম। সেই স্মৃতির কথা যদি কিছু বলেন। এই ছবিটা যখন আমাকে আমাদের শ্রদ্ধেয় সত্যদা আমাকে অফার করলেন, আজিজ ভাই, আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই, সত্যদার প্রযোজনায় স্বরলিপি বাণীচিত্রে আজিজ ভাই ডিরেক্টর। তো দাদা তো আমাকে ছোটবেলার থেকেই দেখেছেন, পারিবারিক একটা সম্পর্ক ছিল। আমাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিল আমাকে, কিন্তু পারভেজ ভাই ওই সময় কিন্তু একটা খুব বড় অ্যামাউন্ট দিয়েছিল ফার্স্ট সাইনিং হিসাবে, খুব বড়। তখনই আমাকে দিয়েছিল 25,000 টাকা। সেই সময় বিরাট ব্যাপার, একটা বিরাট ব্যাপার। নিজেকে আমি ভাগ্যবতী বলবো যে নৃত্যশিল্পী হিসাবে চলচ্চিত্রে এসে আমি কিন্তু প্রথমেই নাচের কোনো ছবি পাইনি, তাই না? একদম সামাজিক ছবি, যেমন দস্যুবন হুরে অভিনয় নির্ভর। হ্যাঁ, তারপরে সেতু ছবিতে একটু একটু নাচ ছিল, কিন্তু ওটা অভিনয়। এবং অশিক্ষিত তো পুরোই গ্রামীণ একটা মেয়ে, তো যার জন্য আমি খুব হ্যাপি ছিলাম যে আমাকে নাচের স্কিলটা নিতে হয়নি। অশিক্ষিত ছবির কথা বলতে গেলে একটা কথা বারবার মনে হয়, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। এই গানটা যখন শুটিং হবে তো তখন ফার্মগেটের ব্রিজটা ওপেন হয়নি আর কি, প্রায় শেষ হয়ে গেছে, খালি ওপেন করবে, ফর্মালি 2-3 দিনের মধ্যে ওপেন হবে। ওই ছবিতে কিন্তু রাজ্জাক ভাইয়ের সাথে ওটা দিয়ে কিন্তু আমার ওপেনিং অশিক্ষিতের। রাজ্জাক ভাই তো আছে শুনে হাঁটু কাঁপছে। রাজ্জাক ভাই শুনে আমাকে বলল, তুমি এদিকে এসো, এখন ভুলে যাও, তুমি নতুন নায়িকা, ভুলে যাও, তুমি মনে করো তুমি আমার প্রেমিকা, এই মুহূর্তে আমি তোমার প্রেমিক। এটা বলার পর আমি আরো ফিউজ হয়ে গেলাম। তারপরে যখন শুরু হয়ে গেল, আমরা রাত্রি 11টার দিকে শুরু করেছি, ভোর 4টার মধ্যে শেষ গান। এত কোঅপারেশন করেছে রাজ্জাক ভাই, খুব। তেল ছাড়া বাতি জ্বলে আজবে শহরে, মাটি ফাটে বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে, ঝরঝরাইয়া পড়ে। আশায় আমার আশা পুরাইতে, মনে আশা পুরাইতে। আরেকটি গানের কথা বারবার মনে হয়, আমি যেমন আছি তেমন রবর বউ হব না রে। আমরা এটা চিটাগাঙ্গে সত্যদার বাড়িতে শুটিং করলাম। আচ্ছা, এটা তো বাড়ির ভিতরেই পুকুর ছিল। এখন এখানে আমার সাঁতার কাটতে হবে, তো এখন আমি তো সাঁতার জানি না। শাপলা ফুটা পুকুরে, গরম লাগা দুপুরে, হ্যাঁ, তো শাপলা যখন ফুটেছে এটা তো পুকুরেই ফুটতে হবে, ওকে নামতেই হবে আমাকে। সে কত চিন্তা ভাবনা করে আমার কোমরে দড়ি লাগিয়ে আমাকে সত্যি দড়ি লাগিয়ে আমাকে নামিয়ে দিলেন এবং আমাকে বললেন, তোর কিছু করতে হবে না, তুই খালি একটু হাতটা একটু ছোড়াছুড়ি করবি, ক্লোজ আপে ধরবো, চিন্তা করিস না। তারপরে এমন ভাবে শটটা নিল, মনেই হলো না যে আমি সাঁতার জানি না। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। কারু বউ হব না রে, কথা কইব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না
1979 সাল তমিজউদ্দিন রিজভী তৈরি করলেন ছোট মা, অভিনয় করলেন অঞ্জনা। 1980 সাল মুক্তি পেল সুন্দর একটি ছবি, ভিন্ন ধারার ছবি, রুহুল আমিনের ছবি, ছবির নাম গাংচিল, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। একটি ভিন্ন ধারার কাহিনী। ছবির একটা বড় ঘটনাও আছে। জি, আমরা চলে গেলাম একদম কক্সবাজার থেকে একদম গভীর সমুদ্রে শিপ নিয়ে, একদম ওই যে মাছ ধরার যে বড় যে ট্রলার গুলো বলা হয়, ওটা নিয়ে আমরা গভীর সমুদ্রে চলে গেলাম। 3 দিন ভালোই ছিলাম, কাজটা ছিল। 4 দিনের দিন তা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তা আমি এবার একটু উপরে বাংকারে শোয়ার খুব একটা ইচ্ছে ছিল, তা আমি বাংকারে উঠে একটু ঘুমালাম। হঠাৎ করে ধুপুস করে নিচে পড়ে গেছি, এমন কোমরে ব্যথা পেলাম যে কি ব্যাপার, জাহাজ এত দুলছে কেন, আমি তো বুঝতে পারছি না। দরজা যে খুলেছি, কিসের দরজা, উড়িয়ে নিয়ে আমাকে কোথায় ফেলে দিল জানি। ক্যাপ্টেন যিনি ছিলেন আর ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হুইলটা ধরে একবার বলছে যদি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে হায়াত যদি দেন, তাহলে সবাই বাঁচবে। মানে ওনার যে একটা কথা, মানে কনফিডেন্স যেটা, আর বলে সবাই আল্লাহকে ডাকেন, সবাই তো আল্লাহকে ডাকছে, দোয়া দুরুদ পড়ছে, আমি তো কাঁদছি। তারপরে এটা করতে 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 ভোর 5টার সময় ঝড় থেমে গেল। তারপরে আস্তে আস্তে আমরা তীরে আসলাম পর মনে হলো কি জানেন, বিশ্বাস করেন, মনে হলো আবার নতুন জীবন ফিরে পেলাম। সারা রাত আমাকে ঘুমোতে দিয়ে নিজে কষ্ট করলেন তো? কষ্ট কোথায়, আমিও তো হাল ধরে বেশ কিছুক্ষণ ঝিমিয়ে নিচ্ছি। এটা কিন্তু অন্যায়, আমাকে ডাকা উচিত ছিল। কেন? তাহলে আপনিও কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারতেন। হঠাৎ আপনিও হাল ধরতে নেই তো? নিশ্চয়ই। ওটা পুরুষের কাজ, আমাকে করতে দিন। সংসারের হাল কিন্তু মেয়েরাই ধরে। আর পুরুষের কথা বলছেন? কি থামলেন কেন, বলুন। না থাক, আপনাকে চটানো ঠিক হবে না। 1980 সাল মাসুদ পারভেজ তৈরি করলেন জাদুনগর, অভিনয় শিল্পী হিসেবে পেলাম অঞ্জনাকে। এখানে নাচের কিছু সুন্দর দৃশ্য আমরা পেয়েছি। হ্যাঁ, এই ছবিতে আমাকে পারভেজ ভাই বললেন যে অঞ্জনা তুমি পরিরানী, তোমাকে ছবি করতে হবে। এখন আমার একটাই সমস্যা ছিল, আমার তো আমেরিকার শো ছিল, তার মধ্যে পারভেজ ভাই আমার তো শো, আমি কি করব। বলে যাই হোক, তোমার শিডিউল অনুযায়ী সেটটা ফেলবো, তুমি পরিরানী এবং ডিফারেন্ট গানগুলো সব কালার হবে। সেটটা খুব গর্জিয়াস ছিল এবং শাপলা তৈরি করেছিল যে মাঝখানে আমি থাকবো, ওই শাপলাটা ফুটে যাবে, আমি বের হব, এবং ওই ছবিতে অনেক সুন্দর ড্রেসগুলো আমি ডিজাইন করেছিলাম। 1980 সাল মুক্তি পেল আব্দুল্লাহ আল মামুনের ছবি ত্রিভুজ প্রেমের ছবি সখী তুমি কার। মামুন ভাই আমাদের মাঝে নেই, টেলিভিশনে আপনি মামুন ভাইকে পেয়েছেন, চলচ্চিত্রে তার পরিচালনায় কাজ করেছেন। মামুন ভাই সম্পর্কে যদি কিছু বলতেন। আমি অল্প ছবিতে কাজ করেছি, কিন্তু কিছু লিজেন্ডের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। মামুন ভাই বললেন যে তুমি মন্দিরের সেবাদাসী, তুমি সেইভাবেই কাজটা মাথায় নিয়ে নাও। এখানে অঞ্জনা 2টো গান আছে, একটা গান তো আছে সেই মন্দিরের গান, সেটা তোমাকে অনেক কঠিনভাবে নাচতে হবে আর কি। আমি বললাম ঠিক আছে, আমি করব। তো নাচটা করে দিলাম, সুন্দর হলো, খুব হিট হলো। 1980 সাল সাইফুল আজম কাশেম তৈরি করলেন তারকা সমৃদ্ধ ছবি বউরানী, অভিনয় করলেন অঞ্জনা। ছবিটি মুক্তি পেল 1980 সালে। এই বাপ রে বাপ, খুব রেগে আছো বলে মনে হচ্ছে। রেগে আছো বলে মনে হচ্ছে? এই বুঝি তোমার তিনটে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলো, এত চেষ্টা করার সময় মতো বেরোতে পারলাম না। বোঝই তো এত দায়িত্ব। সব দায়িত্ব অফিসের জন্য, আমার জন্য বুঝি কোনো দায়িত্ব নেই? নেই মানে? ছাড়ো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। আগামী সপ্তাহে আবারও কথা হবে নৃত্যশিল্পী এবং চিত্র তারকা অঞ্জনাকে নিয়ে।